আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সাথে আছি সিফাত শারমিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আগামী বাজেটে 14 লাখ প্রতিবন্ধীকে সরকারি ভাতার আওতায় আনা হবে জানালেন প্রধানমন্ত্রী। বিভাগীয় পর্যায়ে অটিজম পরিচর্যা কেন্দ্র গড়ে তোলার ঘোষণা। নকশা বহির্ভূত ভবন মালিকদের নোটিশ দিয়েছে রাজুক। বনানীর অগ্নিকাণ্ডে শুধু রাজুক কর্মকর্তা নয়, দায়রা ক্ষমতাবান হলেও ছাড় নয়, হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। অবশেষে শপথ নিলেন গণফোরাম থেকে নির্বাচিত এমপি মোকাব্বির খান। বললেন ডক্টর কামালের অনুমতিতেই শপথ নিয়েছেন তিনি। 9 দফা দাবিতে সারা দেশে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের 72 ঘণ্টার ধর্মঘট চলছে। সড়ক ও রেলপথ অবরোধ, দুর্ভোগে যাত্রীরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অটিজমে আক্রান্তরা জাতির বোঝা নয়, অবহেলা না করে তাদের অধিকার নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে তাদের সুপ্ত মেধাকে কাজে লাগানোর পাশাপাশি কর্মসংস্থানে বিত্তশালীদের এগিয়ে আসার কথাও বলেন তিনি। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 12তম অটিজম সচেতনতা দিবসের উদ্বোধন করে এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, শুধু সহানুভূতি নয়, প্রতিবন্ধীদের কর্মসংস্থান নিশ্চিত করতেও আন্তরিক সরকার। পর্যায়ক্রমে সব বিভাগ ও জেলায় প্রতিবন্ধী পরিচর্যা কেন্দ্র গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। ঘোষণা দেন, আগামী বাজেটে 14 লাখ প্রতিবন্ধীকে সরকারি ভাতার আওতায় আনা হবে। অটিজমে বিশেষ অবদান রাখায় 3 ক্যাটাগরিতে 3টি প্রতিষ্ঠান সহ 11 জনকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন বিএসএমএমইউ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কে এম মাহবুবুল হক। তিনি বলেন, এই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় খুশি বিএনপি চেয়ারপারসন। আজকে এখন পর্যন্ত যেভাবে আমরা শুরু করেছি, ওনাকে কেবিনে দেওয়া থেকে শুরু করে আমার মনে হয় উনি স্যাটিসফাই, উনি ওনার চিকিৎসা স্যাটিসফাই। গতকালকে উনি কথা বলেছেন হাসি খুশি। আজকেও আমাদের প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড গিয়েছেন, উনিও বলেছেন যে উনি আজকেও খুব হাসি খুশি সাবলীলভাবে কথা বলেছেন, অ্যান্ড উনি ভালো আছেন। সো আমার মনে হয় যে আগে কি হয়েছে সেটা আসলে আমরা সেটা না গিয়ে এবার ভালো হচ্ছে আর কি। দ্বিতীয় দিনের মতো রাজধানীতে বহুতল ভবন তৈরি ও নিরাপত্তা ত্রুটি খুঁজতে মাঠে নেমেছে রাজুক। রাজধানীকে 8টি জোনে ভাগ করে চলছে ঝুঁকিপূর্ণ ভবন খোঁজার অভিযান। সকালে বনানী ও এর আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করেন রাজুকের কর্মকর্তারা। এ সময় ইরেকটাস, সফুরা, আতাতুর্ক, হক্স প্লাজা, আহমেদ টাওয়ার সহ বেশ কয়েকটি ভবন পরিদর্শন করেন তারা। নকশা বহির্ভূত টাওয়ারের মালিকদের নোটিশ দেওয়া হয়েছে। পরে এসব ভবনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। ত্রুটিপূর্ণ ভবন ও মালিকদের ব্যাপারে গণমাধ্যমে তথ্য প্রকাশের কথা জানিয়েছেন রাজুক কর্মকর্তারা। এদিকে বনানী এফআর টাওয়ার অগ্নিকাণ্ডের ঘটনায় শুধু রাজুক কর্মকর্তা নয়, দায়রা ক্ষমতাবান হলেও আইনের আওতায় আনা হবে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। অন্যদিকে অগ্নি নিরাপত্তা বিশ্লেষক রাশেদুল ইসলাম বলেছেন, অনিয়ম করে সুউচ্চ ভবন তৈরির জন্য রাজুক তাদের দায় এড়াতে পারে না। বনানীতে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর থেকেই নড়েচড়ে উঠেছে সরকারের বিভিন্ন সংস্থা। অনিয়ম করে ভবন নির্মাণের জন্য মালিকদের বিরুদ্ধে অভিযানে নেমেছে, অথচ চোখের সামনেই দিনের আলোতে অনিয়ম করে এসব ভবন তৈরি হয়েছে। রাজুক এবং ফায়ার সার্ভিসের পর্যবেক্ষক দল রয়েছে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু এতদিন দায়িত্বশীল কারো নজরদারিতেই ছিল না মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে এসব ভবন। রাজুক আসলে কোনোভাবেই তার দায়টি এড়াতে পারে না, কারণ তাদের এক ইন্সপেকশন টিম আছে, তাদের এই ভবনগুলো চিহ্নিত করা দরকার ছিল। এই ইন্সপেকশন বডিগুলো যদি ঠিকমতো ফাংশনাল না হয়, তাহলে কিন্তু যারা অপরচুনিস্ট গ্রুপ, এই যে বহুতল ভবনের মালিকরা, তারা তাদের দায়গুলোকে এড়িয়ে যাবে, তারা জবাবদিহিতার আওতায় থাকবে না, এবং আমাদের এই বহুতল ভবনের এই অগ্নি নিরাপত্তার ঘটনাগুলি কিন্তু ঘটতেই থাকবে। এদিকে কলাবাগান থানার নতুন ভবন উদ্বোধন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, বনানী এফআর টাওয়ার অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলা প্রাথমিক পর্যায়ে রয়েছে। সরকারের উপর থেকে নির্দেশ রয়েছে অভিযুক্তদের শনাক্ত করার ব্যাপারে। দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। মামলার তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। আসামি দুজনকে আমরা রিমান্ডে এনেছি, ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে যারা আসবে
সে যেই হোক, তার অবস্থান যেই হোক, আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এই ব্যাপারে সরকারের সর্বোচ্চ মহল থেকে নিরপেক্ষভাবে কাজ করে দায়ীদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে আমাদের প্রতি নির্দেশনা আছে। পুলিশকে আরও জনবান্ধব হওয়ার নির্দেশ দেন ডিএমপি কমিশনার। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। অবশেষে শপথ নিলেন গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান। মঙ্গলবার দুপুরে শপথ নেন তিনি। সিলেট ২ আসন থেকে গণফোরামে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচিত হন তিনি। বেলা 12:15টার দিকে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তার সংসদ ভবন কার্যালয়ে মোকাব্বিরকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব জাফর আহমদ খান। শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএনপি থেকে নির্বাচিত 6 জন ছাড়া বাকি সবাই সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন। পরে সাংবাদিকদের মোকাব্বির খান বলেন, দলের সিদ্ধান্তেই শপথ নিয়েছেন তিনি। জানান, দল ও তার নির্বাচনী এলাকার মানুষের পরামর্শে এমপি হিসেবে তিনি শপথ নিয়েছেন। যেহেতু দল ও দলের প্রধান ডক্টর কামাল হোসেনের অনুমতিতেই শপথ নিয়েছেন, তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অবকাশ নেই বলেও দাবি তার। দলের প্যাড চুরি করে চিঠি দেওয়ার অভিযোগ অস্বীকার করে মোকাব্বির খান বলেন, এমন বক্তব্য দেয়া জঘন্য কাজ। মজুরি কমিশন ও বকেয়া পাওনা সহ 9 দফা দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ সহ 72 ঘণ্টার ধর্মঘট পালন করছেন পাটকল শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা। মজুরি কমিশন নিয়ে বিজেএমসি প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় মঙ্গলবার সকালে সড়ক ও রেলপথ অবরোধ করে খুলনা ও যশোরের রাষ্ট্রায়ত্ত 9টি পাটকলের শ্রমিকরা। কাজে যোগ না দিয়ে খালিশপুর নতুন রাস্তার মোড়, আটরা শিল্প অঞ্চলে আলিম জুট মিলের সামনের রোড এবং যশোরের রাজঘাট এলাকায় সড়কে অবস্থান নেয় তারা। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। দুপুর 12টা পর্যন্ত চলে অবরোধ কর্মসূচি। আজ 10 সপ্তাহ বিল না, আমার ছেলে স্কুলে যেতে পারে না, আমার মেয়ে স্কুলে যেতে পারে না। তাই আমরা বলতে চাই, এই যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মানা হবে, আমরা রাজপথ রেলপথ ছেড়ে যাবো না এবং এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যাবো ইনশাআল্লাহ। আমরা না খেয়ে মরতেছি। এখন আমাদের দাবি হলো আমাদের মজুরি কমিশন অবিলম্বে সরকার কার্যকরী করুন। পে কমিশন দিয়ে দিয়েছে, পে কমিশনের পাশাপাশি আমাদের মজুরি কমিশন দিয়ে দেবে। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ ও সিবিএ নন সিবিএ ঐক্য পরিষদের ডাকে চট্টগ্রামেও বিক্ষোভ করে শ্রমিকরা। নগরীর অক্সিজেন মুরাদপুর সড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে অবস্থান নেয় তারা। রাজশাহীতে কাটাখালী জুট মিল থেকে শ্রমিকরা মিছিল নিয়ে রাজশাহী ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। শ্রমিকরা জানান, গত 4 বছর ধরে বিজেএমসি মজুরি কমিশন সহ শ্রমিকদের দাবি পূরণের কথা বললেও তা বাস্তবায়ন হয়নি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সরকারের কাছে আখ বিক্রি করে বিপাকে এখন ঝিনাইদহের চাষিরা। মোবারকগঞ্জ ও চিনিকলের কাছে প্রায় 5,000 কৃষকের বকেয়া 30 কোটি টাকা। পাওনা টাকা না পেয়ে দিশেহারা তারা। আগ্রহ হারিয়েছেন নতুন আখ চাষে। মন্ত্রণালয় থেকে টাকা না দেয়ায় চাষিদের বকেয়া পরিশোধ করা যাচ্ছে না বলে জানিয়েছেন মিল কর্তৃপক্ষ। চলতি মৌসুমে প্রায় 5,785 মেট্রিক টন চিনি উৎপাদন হয়েছে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলে, যার দাম 28 কোটি 92 লাখ টাকা। আর চিনিকলের কাছে প্রায় 5,000 কৃষকের বকেয়া 30 কোটি টাকা। পাওনা টাকার আশায় প্রতিদিন বিভিন্ন গ্রাম থেকে চাষিরা ধর্ণা দিচ্ছেন মিলে, কিন্তু টাকা না পেয়ে হতাশ হয়েই ফিরতে হচ্ছে তাদের। অভাব অনটনে কাটছে তাদের দিন। আমরা যে সামনে আবার আখ চাষ করব, এ টাকা না পালেই আমরা তো আখ চাষ করতে পারবো না। আমাদের আখ মৌসুম, আখ চলে গেল, আগের টাকা পয়সা তা কোনো দিলেই না। লিসুক বন্ধ কিনে করছি, তাদের টাকা দেবো, তারাও দিতে পারছি না, অনেক ধার দিনা নিয়ে চলাফেরা করছি। আমার বাজার করা পয়সাও নেই। আমার একটা মেয়ে যশোর কলেজে পড়ে, জোন দিচ্ছে না, আখ ঝুড়িয়ে দিচ্ছে না, গাড়িওয়ালারা নিয়ে দিচ্ছে না। এখন আমার তো অনুপায়, আমি কি করে খাবো? একটি টাকা পেলাম না, তাহলে আমরা যে আখ ঝুড়া, গাড়ি ভাড়া, এই তোলা খরচ, আবার এখন জোন পাটনি সেসব চাষ করতে হবে, কুপাতে হবে, সার ওষুধ দিতে হবে, তা আমরা কি দিয়ে করবো? মিল কর্তৃপক্ষ জানিয়েছে, বরাদ্দ পেলেই চাষিদের পাওনা পরিশোধ করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সদর দপ্তরের কাছে আমরা এই টাকা চেয়ে বারবার তাগাদা দিচ্ছি। সদর দপ্তর প্রায় 500 কোটি টাকা সরকারের কাছ থেকে বরাদ্দ পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে প্রায় গত নভেম্বর মাস থেকে 18 সালের। যদি এইটা অচিরেই বরাদ্দ হয়ে আসে, তাহলে আমি চাষিদের টাকা অচিরেই প্রদান করতে সক্ষম হব। বকেয়া পরিশোধে সরকারের দিকে তাকিয়ে আখ চাষিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতির সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। শুধু পুলিশের অভিযান দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়, জনগণকে সম্পৃক্ত করতে হবে বলেছেন আইজিপি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেছেন, শুধু পুলিশের অভিযান দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়, এক্ষেত্রে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করতে হবে। সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইন মাঠে নবনির্মিত শেপার্জিত পতাকা ভাস্কর্য মহিলা ব্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। পুলিশের মহাপরিদর্শক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে অনেক আগে থেকে কাজ করছে। মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছে। ভোরে এই ঘটনা ঘটে। নিহতরা হল শিবগঞ্জে মনাকষা ইউনিয়নের তারাপুর মোড়লপাড়া গ্রামের মিলন এবং একই ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামের সোনারুল ইসলাম। মনাকষা ইউনিয়নের 8 নং ওয়ার্ডের মেম্বার সমীর উদ্দিন জানান, মাসুদপুর সীমান্ত দিয়ে মিলন সহ আরও কয়েকজন ভারত থেকে গরু আনতে যান। এই সময় ভারতের শোভাপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করলে ঘটনাস্থলে মিলন মারা যায়। পরে তার সহযোগীরা মিলনের মরদেহ বাংলাদেশের অংশে নিয়ে এসে চর তারাপুরের একটি বাঁশবাগানে ফেলে রাখেন। গুলিবিদ্ধ সোনারুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 53 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সারওয়ার জানান, এই বিষয়ে বিএসএফ এর সাথে যোগাযোগের চেষ্টা চলছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিম আব্বাসের লাশ কবর থেকে তুলে ময়না তদন্তের নির্দেশ দিয়েছেন মৌলভীবাজারের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। এদিকে চালক ও হেলপার বাস থেকে ফেলে ওয়াসিমকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। ওয়াসিম আব্বাসের মরদেহ আগে ময়না তদন্ত না হওয়ায় ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে লাশ কবর থেকে তোলার নির্দেশ দেন বিচারক মোহাম্মদ বাহাউদ্দিন কাজী। ময়না তদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবিগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারকে নির্দেশ দেন তিনি। মামলার তদন্তকারী কর্মকর্তা ময়না তদন্ত সহ সব কাজ শেষে আদালতকে অবহিত করবেন। এদিকে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ জানান, 5 দিনের রিমান্ড শেষে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া ওয়াসিমকে হত্যার বিষয়টি স্বীকার করেছে উদার পরিবহনের বাস চালক জুয়েল আহমেদ, হেলপার মাসুক মিয়া। আরেক আসামি বাসের সুপারভাইজার এখনও পলাতক রয়েছে। গত 23 মার্চ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের 4র্থ বর্ষের ছাত্র ওয়াসিমকে মৌলভীবাজারের শেরপুর এলাকায় বাস থেকে ফেলে হত্যা করা হয়। রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজের 2 দিন পর 2 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকাল 11টার দিকে 2টি মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এই ঘটনায় এখনও জীবন সর্দার নামে একজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার করা মরদেহ 2টি হল সদর উপজেলার চর নারায়ণপুর এলাকার মোচন শেখের ছেলে রশিদ শেখ ও গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের হাতিমের ছেলে বাবলু। রবিবার বিকেলে ঝড়ের কবলে পড়ে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার পদ্মায় নৌকাডুবির ঘটনায় তারা নিখোঁজ হন। র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে দেশের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে সকালে একটি র্যালি বের হয়ে নগরের প্রধান সড়ক ঘুরে আসে। 12তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জেলা প্রশাসক গাইবান্ধা অনুভব বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক স্কুলের শিক্ষার্থী আশামণি ও আবির দুবাইয়ের আবুধাবিতে বিশেষ অলিম্পিক গেমস হ্যান্ডবল প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করায় তাদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে হবিগঞ্জে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। সকালে নাটোর কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে একটি র্যালি বের করা হয়, পরে আলোচনা সভা হয়। ঠাকুরগাঁওয়ে অটিজম দিবসে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এর আগে র্যালি বের হয়। নানা আয়োজনে পটুয়াখালীতে 12তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে লালমনিরহাটে ক্রীড়া প্রতিযোগিতা ও র্যালি করেছে নামুরি সুফিয়া সরকারি বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক স্কুল। চুয়াডাঙ্গার নানা আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। এছাড়া দিবসটিতে ঝিনাইদহ, রাজবাড়ী, বাগেরহাট, মানিকগঞ্জ ও মেহেরপুর সহ বিভিন্ন জেলাতেও র্যালি ও আলোচনা সভা হয়েছে। মোরশাদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ঝুঁকিতে পড়েছে শেরপুরের নলিতাবাড়ির ভোগায় নদীর তীর রক্ষা বাঁধের প্রায় 1 কিলোমিটার। তলিয়ে যাওয়ার হুমকিতে ঘরবাড়ি ও ফসলি জমি। বর্ষার আগেই বাঁধটির স্থায়ী সংস্কারের দাবি এলাকাবাসীর। শেরপুর প্রতিনিধি MA হাকাম হীরার রিপোর্ট। শেরপুরের নালিতাবাড়ির ভোগায় নদীর ওপর সেচ কাজের সুবিধার জন্য 1997 সালে 7 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় রাবার বাঁধ। এতে সেচ সুবিধার আওতায় আসে প্রায় 2800 হেক্টর জমি। কিন্তু রাবার বাঁধ থেকে গোবিন্দগঞ্জ চরানিপাড়া পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকা নদী তীরের বাঁধকাম সড়কটি রক্ষায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্ষা এলেই পানির তলে তলিয়ে যায় বাঁধটি। চরম দুর্ভোগে পড়ে এলাকাবাসী। নদীর পাড়টা যদি না হেরে দিন আমার থাকা কোনো সমস্যা হয়ে যেতেছে। রাস্তাটা ব্লক করে দিলে আঙ্গলে সুবিধা। আঙ্গরে হনা বাড়িঘর ভেঙে যেতেছে, আঙ্গরে ব্লক করে দিন। বর্ষা সিজনে এই রাস্তা কোনোভাবেই ধরে রাখা সম্ভব না। কাজেই পুরা যোগানিয়া ইউনিয়ন এবং পার্শ্ববর্তী যে ইউনিয়নগুলি প্রত্যেকটা ইউনিয়ন বন্যায় প্রবলিত হবে এই রাবার ড্যামের এই ভাঙনে। রাবার ড্যামের যে পর্যন্ত পানি জমে থাকে সেখানে বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে স্থায়ীভাবে ব্লক দিয়ে অথবা প্যালাসাইটিং করে যদি দেওয়া যায় তাহলে দেখা যায় যে ঝুঁকি অনেক কমে আসে। তীর রক্ষায় যথাযথ উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছি এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্যারাসাইটিং ওয়াল নির্মাণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এ বিষয়ে দীর্ঘস্থায়ী যাতে পদক্ষেপ গ্রহণ করা হয় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বছরের পর বছর বাঁধকাম সড়কের কোনো সংস্কার না হওয়ায় হতাশ ভুক্তভোগীরা। এখন আর কোনো আশ্বাসে বিশ্বাস নেই তাদের। স্থায়ী বাঁধের বাস্তবায়ন দেখার অপেক্ষায় তারা। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নোয়াখালীর সদরের ধর্মপুরে গণপিটুনিতে একজন নিহত হয়েছে। স্থানীয়দের দাবি সে ডাকাত। এলাকাবাসী জানায় ইউনিয়নের হাজিহাট বলির দোকান এলাকার শামসু মাস্টারের বাড়িতে সোমবার রাতে হানা দেয় একদল ডাকাত। শীত কেটে ঘরে ঢুকে তারা। বাড়ির লোকজনের চিৎকারে এগিয়ে আসে গ্রামবাসী। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে গেলেও ধরা পড়ে ফয়েজ নামে এক ডাকাত। পরে স্থানীয়দের গণধোলায় ঘটনাস্থলেই মারা যায় সে। এই ঘটনায় ডাকাতদের ছুরিকাঘাতে আহত হন 2 জন। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানায় নিহত ফয়েজ সিধেল চোর। এদিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকার জাউডগি গ্রাম থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। গাজীপুরের বাহাদুরপুর এলাকায় একটি পোশাক কারখানা পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। বিজিএমএ সভাপতি সিদ্দিকুর রহমানের মালিকানাধীন কারখানাটির বিভিন্ন অংশ সকালে ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তিনি শ্রমিকদের সাথে কথা বলেন। যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন হয়েছে ঢাকার কেরানীগঞ্জে। 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন প্রায় 5000 নিরস্ত্র নিরীহ মানুষ। সেই দিনটিকে স্মরণ করে সকালে কেরানীগঞ্জের মনুব্যাপারীর ঢালে স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। বগুড়ায় জেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ বরকতুল্লাহ বুলু। আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সৈয়দ শাহিন শওকত, AHM ওবায়দুর রহমান চন্দন সহ দলের স্থানীয় নেতারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুস্থতা কামনায় গণ অনশন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে। হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির আয়োজনে দলের কার্যালয়ে সকালে কর্মসূচি হয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে মেয়র প্রার্থী বাছাই করতে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত 2 দিনব্যাপী এই বর্ধিত সভায় মহানগর কমিটির কর্মকর্তা ছাড়াও বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলার অভিযোগে ভিসির পদত্যাগ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে 8ম দিনের মতো আন্দোলন চালাচ্ছে শিক্ষার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।
নির্বাচনের দিন ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় প্রশাসনের 4 কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে ছাত্রলীগ। শহরের প্রেস ক্লাবের সামনে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে এই বিক্ষোভ করেন নেতাকর্মীরা। জয়পুরহাটের ক্ষেতলালে পরিচ্ছন্নতা শহর গড়তে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। দুপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান। ইউপিডিএফ প্রসিত ও ইউপিডিএফ গণতান্ত্রিকের আধিপত্য বিস্তারের জেরে খাগড়াছড়ি পানছড়ি সড়কে অঘোষিত হরতাল চলছে। এই কর্মসূচির কারণে খাগড়াছড়ি সদর উপজেলার স্বনির্ভর বাজার থেকে পানছড়ি পর্যন্ত সকল দোকানপাট বন্ধ রয়েছে। একই সাথে বন্ধ করা হয়েছে পাহাড়িদের কাছে পণ্য বিক্রয় ও ক্রয়। যশোরে শুরু হয়েছে আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা পুলিশ এই প্রতিযোগিতার আয়োজন করেছে। পুলিশ সুপার মইনুল হক শহরের শঙ্করপুর মহিলা মাদ্রাসা মাঠে সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আউলাদে মোস্তফা খলিফায়ে রাসুল হযরত শায়খ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর পবিত্র সালানা ওরস ও ৬৬তম মিরাজুন্নবী দাউদ আলাইহি ওয়াসাল্লামের মাহফিল কাল চট্টগ্রামের কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত হবে। সালানা ওরস উপলক্ষে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ফজর নামাজের সময় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই সালানা ওরস। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার। আগামী বাজেটে 14 লাখ প্রতিবন্ধীকে সরকারি ভাতার আওতায় আনা হবে জানালেন প্রধানমন্ত্রী। বিভাগীয় পর্যায়ে অটিজম পরিচর্যা কেন্দ্র গড়ে তোলার ঘোষণা। নকশা বহির্ভূত ভবন মালিকদের নোটিশ দিয়েছে রাজুক। বনানীর অগ্নিকাণ্ডে শুধু রাজুক কর্মকর্তা নয়, দায়ীরা ক্ষমতাবান হলেও ছাড় নয়, হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। অবশেষে শপথ নিলেন গণফোরাম থেকে নির্বাচিত এমপি মোকাব্বির খান। বললেন ডক্টর কামালের অনুমতিতেই শপথ নিয়েছেন তিনি। 9 দফা দাবিতে সারা দেশে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের 72 ঘণ্টার ধর্মঘট চলছে। সড়ক ও রেলপথ অবরোধ, দুর্ভোগে যাত্রীরা। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা 7:30। এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখা আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।